গ্রামের নাম রসুলপুর। পাহাড় ও জঙ্গলে ঘেরা এই গ্রাম, এর পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত স্নিগ্ধ এক নদী। নদীর পাড়ে বাচ্চারা খেলা করছে, আর অন্যদিকে বড় তেঁতুল গাছটার নিচে বসে গোপন আলোচনায় ব্যস্ত দুজন ব্যক্তি। শুনেছিস রে রঘু, কাশীনাথ মল্লিকের পুরনো জমিদার বাড়িতে একটা তামার হাড়ি আছে, ভেতরে নাকি সোনার মোহর লুকিয়ে রাখা, কেউ নিতে সাহস পায়নি। ওই বাড়িতে নাকি কেউ রাতে ঢুকলে আর বেরোয় না, শুনেছি। ভূতটুত কিছু নাই রে, সব গল্প। এইবার ভাগ্য খুলে ফেলব। তা বিনোদ, কবে যাবি ঠিক করলি? কবে কি রে? আজ রাতেই যাব। শুভ কাজে দেরি করা ঠিক হবে না। তুই শুধু তৈরি থাকিস। রাত 12টা। আকাশে এক ফালি চাঁদ, কিন্তু তা মলিন, বেশি আলো প্রদান করছে না। বিনোদ আর রঘু দুজন হাতে দুটো বড় লাঠি ও একটি টর্চ নিয়ে নদীর পাড় ধরে আস্তে আস্তে জঙ্গলের দিকে অগ্রসর হয়। বুঝলে রঘু, এই জঙ্গলের পথটাই আমাদের কাছে নিরাপদ। রাতের বেলায় ভূতের ভয়ে কেউ এদিক মারায় না। আমার কিন্তু বেশ ভয় করছে বিমদ। তোর সব কিছুতেই একটু বাড়াবাড়ি। ভয় কিসের রে? এর আগে আমরা কত চুরি ডাকাতি করেছি, কিছু কি হয়েছে? রঘু আর কথা বাড়ায় না, আস্তে আস্তে বিনোদের সাথে চলতে থাকে। চারিদিকে নিস্তব্ধতা, দূর থেকে দু একটা শিয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ বিনোদ বলে ওঠে, ওই দেখ রঘু, জমিদার বাড়ি দেখা যাচ্ছে। গ্রামের একদম শেষ প্রান্তে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে কাশীনাথ মল্লিকের জমিদার বাড়ি। একসময় সে ছিল দোতলা রাজপ্রাসাদের মতো। সাদা চুনে রাঙানো দেওয়াল, বারান্দায় পাথরের স্তম্ভ আর কাঁচের জানালা। এখন সবই ভাঙাছোড়া, নিস্তব্ধ, যেন সময়ের সাথে সাথে মৃত হয়ে গেছে। বাড়ির সামনে একটা বিশাল লোহার ফটক, মরচে পড়ে গেছে পুরোটা। ফটকের ওপরে মলিন হয়ে যাওয়া ফলকে এখনও লেখা কাশীনাথ মল্লিক এস্টেট, কিন্তু অক্ষরগুলো অর্ধেক মুছে গেছে, যেন কেউ ইচ্ছে করে ঘষে দিয়েছে। তারা দুজন একটু সতর্কভাবে এদিক ওদিক দেখে নেয়, তারপর গেট ধরে একটু টানতেই সেটা খুলে যায়। দরজায় তো তালা মারা দেখছি। একটা পাথর হাতে নিয়ে বিনোদ জোরে আঘাত করল তালার গায়ে। ধাতব শব্দে সারা বাড়ি যেন কেঁপে উঠল। ঠাস! এক মুহূর্তের নীরবতার পর টক করে তালাটা খুলে গেল। দুজনেই ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতর ভ্যাপসা গন্ধ, দেয়ালের চুন খসে পড়ছে, ছাদের কোণে মাকড়সার জাল দুলছে হাওয়ায়। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে মাটিতে অদ্ভুত ছায়া ফেলেছে, যেন কারো ছায়া নয়, কারো উপস্থিতি। রঘু কাঁপা গলায় ফিসফিস করে বলল, এই ঘরটাতে অনেক দিন কেউ ঢোকেনি মনে হয়। বিনোদ সাড়া দিল না। তারা একে একে ঘরগুলো খুঁজতে লাগল। কোথাও কিচ্ছু নেই, শুধু পুরনো আসবাব এবং দেয়ালে পুড়ে যাওয়া কিছু দাগ। কিন্তু সোনা বা তামার হাড়ির দেখা নেই। ঠিক তখনই বিনোদের চোখে পড়ল করিডরের শেষ প্রান্তে একটা দরজা, পুরোটা ধুলো আর শ্যাওলায় ঢাকা, যেন বহু বছর কেউ ছোঁয়নি। দরজার কপাটে মরচে পড়ে বন্ধ হয়ে গেছে, তবু ভিতর থেকে যেন হালকা টোকা শোনা গেল। রঘু ফিসফিসিয়ে বলল, এটা খুলবি? বিনোদ চুপচাপ মাথা নাড়ল। খুলে দেখি না কি আছে ভেতরে। দুজন মিলে দরজাটা ঠেলে খুলল। হঠাৎই অন্ধকার ঘরের ভেতর থেকে কয়েকটা বাদুড় হু হু করে উড়ে এলো। তাদের পাখার ঝাপটায় বাতাস ঘন হয়ে উঠল।
মুখে ঠান্ডা বাতাস লাগতেই দুজনেই পিছিয়ে পড়ল। ঘরের ভেতর ভারী নীরবতা নেমে এলো। চোখ ধীরে ধীরে অভ্যস্ত হলে দেখা গেল দেয়ালে টাঙানো একটা বিশাল প্রতিকৃতি। একজন রাজসিক মানুষ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। জমিদার কাশীনাথ মল্লিক। রঘুর গলাটা শুকিয়ে গেল। এই লোকটাই তো। ঘরের ভেতর হালকা ঠান্ডা বাতাস বইতে লাগল। ছবিটা যেন এক দৃষ্টে তাদের দিকে তাকিয়ে আছে। তারা এই ঘরেও কিছুক্ষণ খোঁজাখুঁজি করল, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। শেষে ক্লান্ত হয়ে ভাঙা চেয়ারে বসে দুজন হাঁপাতে লাগল। কিরে বিনোদ, কোথায় তো সোনার মোহর? এখানে তো দামি কিছুই পাওয়া গেল না। এখন কি করবি? সেটাই তো ভাবছি, কিন্তু আমার কাছে যে পাক্কা খবর ছিল এখানে তামার হাড়ির মধ্যে সোনার মোহর আছে। কিন্তু কোথায় সেটা? বিরক্ত রঘু এবার তার পাশে থাকা লাঠিটা নিয়ে ছবিটার উপর একটা আঘাত করে, আর সঙ্গে সঙ্গে ছবিটা নিচে পড়ে যায়। তারপরে দেখা যায় দেওয়ালে যেখানে ছবি রাখা ছিল সেখানে একটা গর্ত, আর তার মধ্যে তামার হাঁড়ি চকচক করছে। সেটা দেখে তাদের চোখে মুখে খুশির ঝিলিক খেলে যায়। দেওয়ালের গর্ত থেকে হাঁড়িটা নামিয়ে টেবিলের উপর রেখে একটু নাড়া দিয়ে উঁকি মারতেই দেখা যায় থোকা থোকা মোহর। বিনোদের চোখ লালসায় জলজল করে ওঠে। সে এই মোহরের ভাগ কোনোভাবেই রঘুকে দিতে নারাজ। কিভাবে রঘুকে ফাঁকি দেওয়া যায় এ কথা যখন সে মনে মনে ভাবছে, তখন রঘু দেওয়ালের ফাঁকে আর কিছু আছে কিনা দেখার চেষ্টা করে। আর সেই সুযোগে পাশে পড়ে থাকা লাঠিটা দিয়ে বিনোদ রঘুর মাথায় আঘাত করে। মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। রঘু আত্মচিৎকার করে সেখানেই মারা যায়। সময় বয়ে গেছে অনেক। জমিদার বাড়ির সেই রাত, রক্ত, ভয় আর তামার হাড়ির গল্প সব যেন ইতিহাস। কেউ সে খবর জানে না। এখন বিনোদ একদম অন্য মানুষ। সে পড়েছে সাদা পাজামা, পাঞ্জাবি। চোখে আর লোভের আগুন নেই, আছে শান্তির ছায়া। গ্রামের লোকেরা এখন তাকে বিনোদবাবু বলে ডাকে। কেউ আর তাকে চোর বলে না, বরং সবাই সমীহ করে দূর থেকে প্রণাম জানায়। বিনোদ এখন গ্রামের গ্রাম প্রধান। প্রতিদিন বিকেলে পঞ্চায়েত বসে গ্রামের বড় গাছতলায়। বিনোদ সেখানে বিচার করেন আর লোকজনের সৎ উপদেশ দেন। আরে নবীন যে, এসো এসো। কি খুড়ো, কি খবর? আর কোথা থেকে আসা হচ্ছে? এই তো পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম। আমাদের প্রধান বিনোদবাবু তো খুবই ভালো লোক। সে আর বলতে খুড়ো, আমাদের প্রধান বিনোদবাবুর মতো লোকই হয় না। কিন্তু মানুষ যা দেখে, যা শোনে, সবই কি সত্যি? কারণ বিনোদবাবুর ভিতরে এখনো লুকিয়ে আছে সেই পুরনো শয়তান, লোভের আগুন যা কখনো নিভে যায় না। বিনোদ এখন সরকারি প্রকল্পের দায়িত্বে। বৃদ্ধদের ভাতা, স্কুলের টাকা সব তার হাতে আসে। লোকের চোখে সে সৎ, কিন্তু রাতের অন্ধকারে হিসেবটা অন্যরকম। সে সরকারি প্রকল্পের টাকার অর্ধেক ব্যবহার করে, আর জনগণকে বোকা বানিয়ে বাকি অর্ধেক টাকা নিজের পকেটে ভরে। মনে মনে হাসে আর ভাবে, জনগণ কত বোকা, আমার মতো লোককে তারা দেবতা ভাবে। সেদিন দুপুরে এক সরকারি কর্মচারী এলো বিনোদের বাড়িতে একটা দরকারি খবর দিতে। বিনোদবাবু, আপনাকে একটা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার ঠিক করেছে পুরনো জমিদার কাশীনাথ মল্লিকের বাড়িটা সংস্কার করে পর্যটন কেন্দ্র করা হবে, আর এই কাজের তত্ত্বাবধায়ক হিসেবে আপনার নাম পাঠানো হয়েছে। সরকারি কর্মচারী কিছু নির্দেশনা দিয়ে চলে গেল। সরকারি কর্মচারী চলে যেতেই বিনোদ আনন্দে আত্মহারা হয়ে পড়ল। তার মনে ভেসে উঠল সেই পুরনো ধুলোধরা প্রাসাদ, জমিদার কাশীনাথ মল্লিকের ভাঙা বাড়ি,
যেখান থেকে শুরু হয়েছিল তার জীবনের অদ্ভুত উন্নতি। তার বারবার মনে হতে লাগলো, এই বাড়িটাই তো আমার জীবনের টার্নিং পয়েন্ট। এই বাড়িই আমায় মানুষ করেছে। এটা আমার কাছে যেন সোনার ডিম পাড়া হাঁস। আর এখন আবার নতুন সুযোগ এসেছে। সরকারি বরাদ্দের নামে, সংস্কারের অজুহাতে কিছু না কিছু তো হাতে আসবেই। কিছুদিনের মধ্যেই জমিদার কাশীনাথ মল্লিকের বাড়ির সংস্কার কাজ দ্রুতগতিতে এগোতে লাগল। বিনোদের এখন চোখে একটাই লক্ষ্য, এই প্রকল্প যেন যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়। দিনে সে কর্মচারীদের তাড়া দেয়, রোদে ঘামে ভিজে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করায়, আর রাতে নকশা আর হিসেবপত্র দেখে ভাবে কতটা টাকা সে নিজের নামে ঘুরিয়ে নিতে পারবে। লোভের নেশায় তার চোখে ঘুম ছিল না। কর্মচারীরা ক্লান্ত, কিন্তু বিনোদ যেন এক অদ্ভুত উদ্দীপনায় ভরপুর। তার মনে হচ্ছিল জমিদার বাড়িটাই যেন তার ভাগ্য বদলের প্রতীক, একটা সোনার ডিম পাড়া হাঁস, যেটাকে সে নিজের মতো করে বসে আনবে। একদিন দুপুরে সে ঘোষণা করল, রাতের মধ্যেও কাজ চলবে। সময়ের অভাব, তাড়াহুড়ো এবং তার অন্তরের অস্থির লোভ সব মিলে জমিদার বাড়ির ভেতর তখন দিন রাত হাতুড়ি কড়া তার মাচার আওয়াজে ভরে উঠল। কিন্তু কয়েকদিন পর এক রাতে বৃষ্টি শুরু হলো অঝরে। কর্মচারীরা সবাই ঘরে ফিরে গেল। আজও বিনোদ তদারকির দায়িত্বে ছিল। সে মনে মনে ভাবল, এই বৃষ্টিতে আর বাড়ি গিয়ে কি হবে, আজ রাতটা না হয় এই পুরনো বাড়িতেই কাটিয়ে দেব। বিনোদ পুরনো ঘরে একটি চেয়ার টেনে বসে পড়ে। ঘরে আলো বলতে একটাই উৎস, একটা টিমটিমে বাতি, যেটা দূরের বিদ্যুৎ লাইন থেকে টেনে আনা হয়েছিল অস্থায়ীভাবে। ভেজা দেয়াল বেয়ে জল ঝরছে, জানালার কাঁচের ফাঁক দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে মেঝেতে। হঠাৎ বাতিটা একটু দপদপ করতে করতে নিভে যায়, ঘর অন্ধকারে ডুবে যায়। বিনোদ একটু নড়ে চড়ে বসে। বিনোদ স্থির হয়ে বসে আছে চেয়ারটিতে। বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ ছাড়া চারদিকে গভীর নীরবতা। ধীরে ধীরে তার চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে উঠছে। ঘরের আকার, দেয়ালের ছায়া, ভেজা মেঝের প্রতিফলন যেন অস্পষ্ট আলোয় ভাসছে। কিন্তু বিনোদের ভেতরে অদ্ভুত এক অশান্তি জেগে উঠেছে। বুকের ভেতর কাঁপন, মনে অজানা ভয়। এই সময় আকাশে বিদ্যুৎ চমকায় আর ঘরটা একটু আলোকিত হয়। আর সেই আলোয় একটা বিষয় লক্ষ্য করে বিনোদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে অনুভব করে চারদিক দিয়ে যেন কিছু একটা ঘুরপাক খাচ্ছে, অস্পষ্ট, অদৃশ্য, কিন্তু উপস্থিত। হালকা হাওয়া তার গাল ছুঁয়ে গেল, তারপর ঘাড়ের পেছনে শীতল একটা স্পর্শ। বিনোদ নিঃশব্দে মাথা ঘুরিয়ে তাকাতে চাইল, কিন্তু শরীর জমে গেল ভয়ে। চারপাশের অন্ধকার যেন নিজের আকার বদলে তাকে ঘিরে ধরছে, যেন কেউ অথবা কিছু তাকে নিঃশব্দে ঘুরে ঘুরে দেখছে। কি রে বিনোদ, আমাকে ভুলে গেছিস নাকি? কে কে এখানে? বিনোদের চোখের সামনে ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হলো। রঘু। তার চোখ দুটো রক্তে ভেজা, মুখ বেয়ে গড়িয়ে পড়ছে লাল তরল, ঠোঁট ফেটে এক বিভৎস হাসি ছড়িয়ে পড়ছে মুখ জুড়ে। চোখের পাতা না ফেলে সে সরাসরি তাকিয়ে আছে বিনোদের দিকে। তারপর সেই অমানবিক বিকৃত হাসিটা ছিঁড়ে ফেলল নিস্তব্ধতা। বিনোদ, তুই তোর পাপের ঘড়া পূর্ণ করেছিস, এবার তোর যাওয়ার পালা। রঘু, আমি জানি আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। রঘু কোনো কথা শোনে না। সে তার হাতের লাঠিটা দিয়ে বিনোদের মাথায় খুব জোরে আঘাত করে। বিনোদের মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে, আর বিনোদ আত্মচিৎকার করে সেখানেই মারা যায়।